আচ্ছা, আমি শুনতে পাচ্ছি না কাউকে। নরসাদ স্যার কেউ, নরসাদ স্যার কেউ না। স্যার, আপনি এনামুল, কি কি আমাকে খবর? শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমাকে কি হ্যাঁ, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ, ওকে, তোমাকে শুনতে পাচ্ছি। এতক্ষণ স্যার কোনো কথা হচ্ছিল না, যার কারণে আপনি শুনতে পাননি। ও আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ওকে, ঠিক আছে স্যার। সরি, আমার নেটটা রিস্টার্ট নিয়েছে, এই জন্য লেট হলো। এনামুল, লাইভটা দিয়েছো? হ্যাঁ, লাইভ দিয়েছো। লাইভে একটা ক্যাপশন দিয়ে দাও। 46তম বিসিএস প্রিলিমিনারি, সরি 47তম বিসিএস প্রিলিমিনারি অনলাইন কোর্সের উদ্বোধনী ক্লাস এর ফ্যাকাল্টি মেম্বাররা সবাই আজকে যুক্ত হবেন। প্রায় ইতিমধ্যে ওকে ভাই, আমার ক্লাসের লাইভ টাইপ সবকিছু ক্লিয়ার, আপনি শুরু করে দিতে পারেন। ইটস অলরেডি
951। তা আমার নেটটা আছে কেন জানি ঝামেলা করছে। যদি ঝামেলা করে আমাকে একটু জানাইও। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে আমাদের রোমান স্যার জয়েন করেছেন, তারপর লালন স্যার জয়েন করেছেন, ইমতিয়াজ স্যার জয়েন করেছেন, আহ তারপর স্যারকে জয়েন করেছেন, আমি জয়েন করেছি। আচ্ছা, অসুবিধা নাই, আমাদের বাকি স্যাররাও আস্তে আস্তে জয়েন করবেন। স্যারদের বক্তব্য শুনবো, তারপর আমরা ছাত্রদের মুখ থেকে বক্তব্য শুনবো, এবং তারপর আমরা কিছু নির্দেশনা দিব, দিক নির্দেশনা দিব, দিয়ে আজকে ক্লাস শেষ করে দিব। আমাকে কোহোস্ট করে দাও, যেন আমি স্পটলাইট করতে পারি সবাইকে। আচ্ছা, ঠিক আছে। আমি আহ আমাদের নিপুণ স্যারকে দেখতে পাচ্ছি, নিপুণ স্যার জয়েন করেছেন। মোটামুটি সব টিচাররাই জয়েন করেছেন। আমরা একজন একজন করে বক্তব্য শুনি, শুনে পরে আমরা ছাত্রদের অনুভূতি শুনবো এবং আমাদের কোর্সের শিট, ক্লাস রেকর্ড ইত্যাদি সংক্রান্ত আলোচনা। আহ লালন স্যার কি ফ্রি আছেন, বক্তব্য দিবেন? নওশাদ ভাই কেমন আছেন? আদাব, নিপুণ দা কেমন আছেন? আদাব, আছি ভালো। শুভ নতুন বছর। হুম। শুভ নববর্ষ। সকলের জন্য শুভ হোক। আমি তো টেক্সট দেখেছি পরে, বেশ পরে দেখেছি। আমি ওই আমার বন্ধুর বিবাহজনিত কারণ ইসে একটু ব্যস্ত ছিলাম। বাসায় এসে অসুবিধা আর নেই, কি আমরাও করিনি। মাত্রই শুরু করলাম। আমার নিজেরও নেট ডিসকানেক্ট হয়ে গেছিল, পরে আমি আবার 9:45-এর দিকে join। ভালো আছেন? আছি মোটামুটি, অনেকদিন পরে কথা হচ্ছে। হ্যাঁ, কতজন আমাদের এখানে, কতজন আমাদের শিক্ষার্থী এখানে নতুন? জয়েন করেছে এখন 40 তো পর্যন্ত দেখাচ্ছে। দেখতে পাচ্ছি 40 জন। এর মধ্যে আমরা ফ্যাকাল্টি মেম্বার 4-5 জন আছি, 35 জনের মতো জয়েন করেছেন আর পঁয়ত্রিশ জন স্টুডেন্ট। রয়েছে, আচ্ছা। আর আমাদের এই ব্যাচে ভর্তি হয়েছে, রোল নাম্বার পেয়েছে 84 জনের মতো। এর মধ্যে ভর্তি হয়েছে মনে হয় 70 জনের মতো। আরো কয়েকজন এখনো পেমেন্ট করেনি, আর অনেক কয়েকজন ফ্রি আছে এমনি করছে আর কি। আচ্ছা। এমন তো রেকর্ডটা যাক, কি অন করেছো? হ্যাঁ রেকর্ড বোধহয় হচ্ছে। কোড আরো অনেক আগে অন করা, আপনি যখন করেছিলেন। এটা হিসেবে। এই কি ইনামুল না? জি স্যার, আজকে এনামুল। মনে হয় স্যার মনে হয় আমাকে প্রথমবারের মতো দেখলো নাকি? হ্যাঁ, আমি ইনামুলকে প্রথমবারের মতো দেখলাম বোধহয়। হ্যাঁ, এনামুল সাধারণত ভিডিওতে আসে না, আজকে অনেকদিন পর সে মনে হয় প্রথমবারের মতোই উদ্বোধনী ক্লাসে ভিডিওতে আসছে। হুম। 46 মিনিট ঠিক আছে, বসে তাহলে নটুল দেখতে ভাই আসছে। ফরমালিটিটা শুরু করেছেন বোধহয়, শুরু করেন। দেখেন, কথা বলতে চাইকে আমি আছি, আমি বেসিক্যালি মানে প্র্যাকটিস চালাচ্ছিলাম আর কি, হারমোনিয়াম বাজছে, হঠাৎ মনে পড়ছে যে হাই হাই ক্লাস ছিল তো নশাদের আচ্ছা, টেক্সট দেখলাম একটু আগে। আচ্ছা, অসুবিধা নাই। আমরা আমরা আগে স্যার লালন গানও স্যারের শুনতে বক্তব্য পারবো। নেই। লালন স্যার, হুম। আপনাকে অনুরোধ করছি। আহ, আহ, ধন্যবাদ নওশাদ ভাই আমাকে বক্তব্য বলতে। আসলে এখানে তো বক্তব্য দেওয়ার কিছু ও নাই, শুধু সরি, আগে পরিচয়টা পরিচয়টা দেবো আর দিয়ে কি। নিয়েন। হ্যাঁ, হ্যাঁ, যদি পরিচয়টা দিব। পরিচয়টা দিব আর পরিচয় দেওয়ার আগে একটু কথা বলি। নিপুণ মন্ডল স্যার কিন্তু অসাধারণ গান করেন, এবং উনি যে গান করেন সেটা আমি এই পহেলা বৈশাখ 1431 এই দিন প্রথম জানলাম। স্যারের কয়েকটা গান হঠাৎ করে চোখে পড়লো কেন জানি, পরে আমি ওনার টাইম লাইনে গিয়ে দেখলাম যে আরো বেশ কিছু গান উনি আগে আরো আপলোড করেছেন, কিন্তু আমার চোখে পড়া নাই কোনো কারণে আর কি। এবং বেশ দারুণ লেগেছে আসলে। আর আমি হচ্ছে মোহাম্মদ লালন মিয়া, 35তম বিসিএস, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, লেকচারার হিসেবে আছি নেত্রকোনা সরকারি কলেজে। পড়াশোনা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, রাষ্ট্রবিজ্ঞানে অনার্স মাস্টার্স। তার আগে ইন্টারমিডিয়েট ছিল নটরডেম কলেজ ঢাকা। তার আগে ছিল স্কুল ছিল আমার এলাকা মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়। আর এখন হচ্ছে আমি নিজ বা নেত্রকোনা শহরেই কর্মরত আছি। আর এখানে নওশাদ আহ, স্যার ভাই দুইটাই। নওশাদ আমাদের, আমরা ব্যাচমেট 35-এর। নওশাদ স্যার অসাধারণ একটা অনলাইনে একটা প্ল্যাটফর্ম খুলে দিয়েছে সবার জন্য। এবং এটার মাধ্যমে আমরা দেখা যায় যে সারা বাংলাদেশ থেকে, আমি হচ্ছে নর্মালি যখন ক্লাস নেই তখন হচ্ছে দেখা যায় যে আমার ছবিটা ওইটাকে হাইলাইট করা থাকে আর কি, স্পটলাইট মনে হয় এরকম একটা কিছু করা থাকে, যে জন্য শুধু আমাকে আমি দেখি। এখন আমি হচ্ছে আমার ল্যাপটপের যতটুকু স্ক্রিন আছে সবটাকে আমি গ্যালারি করে দিয়েছি, এবং এখানে আমি প্রায় পাঁচটা, 5 5 25 জনকে আমি দেখতে পাচ্ছি।
এই যে 25 জনকে দেখতে পাচ্ছি, এটা সারা বাংলাদেশ থেকে 25 জন। অসাধারণ একটা উদ্যোগ। এখানে আমাদের রিপিট স্টুডেন্টও থাকে, এখানে হয়তো থাকতে পারে গত 46-এ যখন আমি ক্লাস নিয়েছি, আমি বেশ কিছু রিপিট পেয়েছি 45-এর। এখনো রিপিট স্টুডেন্ট নাই, কারণ 46 এর ক্লাস এখন শেষ হয় নাই। আচ্ছা 26 আচ্ছা তারিখ পরীক্ষার পরে হয়তো অনেকে যারা একটুর জন্য পাস করতে পারবে না, তারা হয়তো আবার নতুন করে জয়েন করতে পারে। আচ্ছা আচ্ছা। তো এখানে অসাধারণ একটা উদ্যোগ নিয়েছেন নওশাদ ভাই, এবং এটা ফলপ্রসূ সবার জন্যই। সবাই যদি মনোযোগী হয় এবং এটাকে খুব গুরুত্ব দিয়ে তারা স্টাডিটা চালিয়ে যেতে পারে, তাহলে অবশ্যই সফল কামী তারা হবেই। কারণ এখানে যেহেতু অনলাইন, সেহেতু একটা কিছু যদি মিস হয়ে যায়, সেটা পরবর্তীতে সে ভিডিও দেখে এটা কিন্তু সমাধান করতে পারে। যদি না পারে, এবং আমাদের মেসেঞ্জার গ্রুপ রয়েছে, সেখানে তারা প্রশ্ন করতে পারে যে আমি এইটা বুঝি নাই, এত গতকালকে বা এর আগের ক্লাসটা এই জায়গাটা আমি বুঝি নাই। আমরা কিন্তু ওইখানেও অ্যাক্টিভ থাকি, এবং আমাদের যে এনামুল সার্বক্ষণিক অনলাইন সাপোর্ট দিয়ে থাকে সব সময়। তো অনলাইনটা আমার মনে হয় অফলাইনের চেয়েও বেশি কার্যকরী এই ক্ষেত্রে। কারণ রিপিটের সুযোগ রয়েছে, গত ক্লাসে আমি এটা বুঝি নাই, আমি এই জায়গাটা বুঝি নাই, আমরা বুঝাই দিতে সক্ষম, বা যতটুকু পারি আমরা যে কেউ অনলাইনে মেসেঞ্জার গ্রুপে আমরা সবসময় সচল থাকি। তো সেক্ষেত্রে যদি সবাই নিজেদের দিক থেকে শতভাগ সাপোর্ট নেওয়ার জন্য আগ্রহী থাকে, আমরা শতভাগ সাপোর্ট দেওয়ার জন্য সর্বদা চেষ্টা করব, এবং সচেষ্ট হব ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার এইখানেই শেষ করছি আমার কথাবার্তা। ধন্যবাদ লালন স্যার। লালন স্যার হচ্ছে আমাদের বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ক্লাস নেবেন। তিনি হচ্ছেন রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক, যার কারণে আমাদের বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে রাষ্ট্রবিজ্ঞান একেবারে সরাসরি সম্পৃক্ত। যার কারণে আমরা বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ক্লাসের জন্য রাষ্ট্রবিজ্ঞানের একজন শিক্ষককেই সবচেয়ে যথোপযুক্ত মনে করেছি, এই জন্য স্যারকে আমরা invite করছি। এবং তিনি অত্যন্ত চমৎকার ক্লাস নিয়েছেন, এবং তার অলরেডি আমরা 2-3টা ব্যাচ পার করে দিচ্ছি। যার কারণে আমাদের টিচাররা এখন সবাই মোটামুটি 7 জনই আমরা পুরাতন। যার কারণে আমাদের অভিজ্ঞতা আলোকে আমরা যথেষ্ট আলোকিত। আমাদের আরেকজন টিচার আছেন, আমরা একটু আগে পরিচিত হয়েছি, আমি আবার একটু পরিচয় করিয়ে দেই। যে নিপুণ মন্ডল স্যার হচ্ছেন, উনিও আমার ব্যাচমেট, 35তম বিসিএস শিক্ষা ক্যাডারের। তিনি বাগেরহাট সরকারি পিসি কলেজে বাংলা বিভাগের প্রফেসর হিসেবে কর্মরত আছেন। তিনি অত্যন্ত আহ সুকণ্ঠী একজন মানুষ। লালন স্যার অলরেডি বলছেন যে তিনি বৈশাখে একটা গান গেয়েছেন। আমি আগে থেকেই জানতাম তিনি গান গান, শুধু গান না, তিনি একজন সুবক্তাও বটে। কথার ফুলঝুরিতে মানুষকে ভুলিয়ে দিতে পারেন। তা আমি অনুরোধ করব আমাদের নিপুণ স্যারকে তার সুন্দর বক্তব্য দিয়ে ছাত্রদেরকে বিমুগ্ধ করার জন্য। স্যার যদি কিছু বলেন। ধন্যবাদ নওশাদ ভাই। আহ, শুভ নববর্ষ, দেরিতে হলেও সকলের জন্য শুভ হোক 1431 সাল। আমাকে কি শোনা যাচ্ছে নওশাদ হ্যাঁ, ভাই? শোনা যাচ্ছে দাদা। শোনা যাচ্ছে। তো সকলের জন্য শুভকামনা করছি। আসলে এই লালন স্যার বলেছেন একটা প্ল্যাটফর্ম দারুণ। আমি লাস্ট 1 মাস, এই লাস্ট 1 মাস অর্থাৎ মার্চ মাস পুরোটা, পুরো মার্চ মাসটা ট্রেনিং এ ছিলাম, অনলাইন ট্রেনিং সিডিবির। হ্যাঁ, এবং অনলাইন ট্রেনিং যে কত সুন্দর হতে পারে, আমার কাছে যেটা মনে হয়েছে যে অফলাইন ট্রেনিং এর থেকেও বেশ ইফেক্টিভ হয়। আমাদের 30 দিনে প্রায় 30 জন শিক্ষক নিয়েছেন ক্লাস সারা ইউনিভার্সিটির দেশের, এবং 30 দিনই খুব ভাবে সরব ছিলাম। মনে হচ্ছে যে স্যারদের কোনো একটা কথা কানের থেকে বাইরে যায়নি, একেবারে আমার সামনে বসে কেমন যেন স্যার বলছেন। আর যখন যেভাবে হচ্ছে তখন সেইভাবে পার্টিসিপেটরি পদ্ধতিতে অত্যন্ত দারুণ ভাবে, মানে এত ভালোভাবে ট্রেনিং আমি ফাউন্ডেশন ট্রেনিং তো না, ফাউন্ডেশন ট্রেনিং তো আসলে ফাউল ট্রেনিং কোর্স আমি যেটা নাম দিয়েছিলাম আর কি ট্রেনিং এর সময়, বুঝছেন? এফটিসি কে আমি বলতাম ফাউল ট্রেনিং কোর্স, ফাউন্ডেশন ট্রেনিং কোর্স বাদ দিয়ে এ হচ্ছে আমার ভাষা। তো সেদিক থেকে বোঝা গিয়েছে যে
এতদিন তো ক্লাস করাতাম আর কি শিক্ষার্থীদের, কিন্তু ক্লাস করতে বসে দেখেছি যে খুবই ইফেক্টিভ আমার কাছে মনে হয়েছে এই অনলাইন ট্রেনিং এর সেকশনটা। আর এখানে যেহেতু ভিডিও থাকে, লালন স্যার সেটি বলেছেন, পরবর্তীতে শিক্ষার্থীরা দেখে নেয়, কিন্তু ভিডিওর একটা নেগেটিভ ইম্প্যাক্ট আমার কাছে মনে হয় আছে। সেটি হচ্ছে যে ওই ক্লাসটাকে যে 2 ঘন্টা 2.5 ঘন্টার একটা ক্লাস আবার সময় করে যে দেখবে শিক্ষার্থীরা, এবং শিক্ষকের যে বডি ল্যাঙ্গুয়েজ থাকে, এক্সপ্লেনেশনের যে ভঙ্গিটা থাকে, সেটা আসলে অ্যাটিস্টিস না দেখলে ধরাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। তো ভিডিও পেলে হয়তো প্রশ্ন আর উত্তর এটুকু পাওয়া যায়, কিন্তু বিশ্লেষণের জায়গাটায় যে একটা গভীরতা বা একটা গভীরে পৌঁছানোর যে জায়গাটি থাকে, এটার জন্য শিক্ষার্থীদের আসলে ক্লাসে উপস্থিত থাকাটা ভালো। যদিও ওই ভিডিও আছে এই সুযোগেই শিক্ষার্থীরা অনেকে এখানে আসে, যে পরেও আমরা দেখে নিতে পারবো ক্লাসে উপস্থিত না থাকলে। কিন্তু অনুরোধটা হচ্ছে যে প্রথম যে আগ্রহটা নিয়ে শিক্ষার্থীরা আসলে এই জায়গায় আসে, বেশিরভাগ ক্ষেত্রেই সেটি দেখা গেছে, নওশাদ ভাইও বোধহয় একমত হবেন, যে শেষের দিকে আসলে সেই আগ্রহটা কম থাকে শিক্ষার্থীদের, না? এমন একটা বিষয় থেকে থাকে। তো জানি না সেটা আমরা ধরে রাখতে পারি না, না শিক্ষার্থীরা তাদের আগ্রহ হারিয়ে ফেলে, কি দুর্বলতা আছে জানি না। তবে যেহেতু 15-20 জন থাকে, তাই না? তাতে বোধহয় ব্যর্থতা আমাদের জায়গা থেকে একটু কম আমার কাছে মনে হয়েছে। কারণ যারা মনোযোগী, সহযোগী, হুম, আগ্রহী, তারা কিন্তু থাকছে এবং তারা ভালো করবে আশা করা যায়। এখনো বোধহয় আমার বাংলা ক্লাস তো বেশ আগেই শেষ হয়েছে, এবং আমি বোধহয় খুব তড়িঘড়ি করে ক্লাস নিয়ে শেষ করেছি, না? মানে খুব বাদ না দিয়ে আগে আগে, নওশাদ ভাই যদি মনে করে থাকেন সেটি, একটু আগেই শেষ হয়েছে বাংলা ক্লাস। আহ, হ্যাঁ, সেক্ষেত্রে বাংলা সবার আগে শেষ হয়েছে। হ্যাঁ কোর্স, এবং সেটা ব্যাকরণ ভাষার বিষয়টা বিধায় আগেই শেষ হয়েছে। সাহিত্যেরটা বোধহয় চলেছে আরো কিছুদিন। সাহিত্যের স্যারও তো আছেন একজন বোধহয়, না এখনো? হ্যাঁ স্যার কি আছেন, জয়েন এখনো করেছে? জয়েন করেনি বোধহয়, সানাউল্লাহ আচ্ছা, স্যার বোধহয় এখনো জয়েন। জয়েন। স্যার সালাউদ্দিন স্যার জয়েন করবেন। তো সেক্ষেত্রে অনুরোধটা থাকবে যে নতুন যে দমটা নিয়ে আমরা শুরু করি, ঠাকুরদা তো বলেই গেছেন যে আমরা শুরু করি কিন্তু শেষ করি না, তাই না? হুম। আমরা বুঝি, আমরা জানি, কিন্তু আমরা শিখি না, এটাই আমাদের চিন্তা। তো যাক, শিক্ষার্থীরা ভালো করবে আশা করছি। আর আমাদের যে প্রচেষ্টা সেটা তো যেভাবে দিচ্ছি সেভাবেই আমাদের দিতে হবে বা দিয়ে যাব আমরা, সেই প্ল্যান আমাদের আছে। তোমাদের আগ্রহ এটার মাধ্যমে তোমাদের জীবনের একটা ভবিষ্যতের বীজ বপনের একটি জায়গা। হুম, লেখাপড়া করা, আমি নতুন একটা বাক্য তৈরি করেছি নবরাত ভাই, একটু বলি। সেটি হচ্ছে, শিক্ষার উদ্দেশ্য হচ্ছে আয়ের মধ্যে আদর্শ। কথা বলছেন, আমি শিক্ষার নতুন এক উদ্দেশ্য নিয়ে একটু নাড়াচাড়া করছি, যে আহ, এই প্রতিষ্ঠা যেটা, না প্রতিষ্ঠিত হওয়া যেটা, ধরেন একজনের জ্ঞান আছে কিন্তু ধন নাই, কিন্তু একজনের জ্ঞান এবং ধন দুটোই আছে, তাহলে কি দাঁড়াবে আসলে? জ্ঞানের বোঝা মাথায় নিয়ে এখনের সমাজে আর চলার সুযোগ নেই, আছে নাকি? সুতরাং আহ প্রতিষ্ঠা প্রয়োজন। এই জন্য শিক্ষার্থীদের একটু লোভী হয়ে ওঠা জরুরি, প্রচেষ্টাটা একটু বাড়াতে হবে। আমরা সবকিছু করেই দেবো এমন কথা আমি এখানে আগেও কখনো বলিনি, সবসময় বলেছি যে না, কিচ্ছু হবে না আমাদের দ্বারা। তোমার পড়ার আগ্রহ আছে, আমরা পথ দেখাতে পারি। হুম। দারুণ একটা কথা বলেছেন স্বামী বিবেকানন্দ, যে ওঠো জাগো লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না, না? সবার জানা আছে, ওঠো জাগো লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। অসাধারণ কথা, যদি আমরা একটু মানি তাহলে আমাদের কাজ হবে। সবার জন্য শুভকামনা থাকলো আরো। ক্লাসে কথা হবে, না নওশাদ ভাই? ঠিক আছে তাহলে। সরি, আমি নিজেই মিউট ছিলাম। ঠিক আছে হ্যাঁ, নিপুণদা, অনেক ধন্যবাদ। নিপুণদা তার উদ্বোধনী ক্লাসে, তার যেদিন বাংলা ক্লাস করবে সেদিন আরো সুন্দর সুন্দর কথা বলবেন। হয়তো সময়ের স্বল্পতার কারণে তিনি বেশি কথা বলতে পারেননি বা বলেননি।
আমার বিশ্বাস তিনি বাংলা ক্লাসে তিনি কিন্তু দীর্ঘ সময় ক্লাস নেন, এমনও সময় হয়েছে তিনি 9:30টায় ক্লাস শুরু করেছেন, 12টা পর্যন্ত ক্লাস নিয়েছেন হয়েছে। অনেক ধৈর্য নিয়ে এবং অনেক সময় নিয়ে ধীরে ধীরে ক্লাস নেন। আমাদের বাংলা, গণিত এবং ইংলিশ এই তিনজন টিচার আমরা তিনজনই খুব স্লো ক্লাস নেই, কারণ এটা বেসিক বিষয় তো। আমরা অলরেডি আমাদের রোমান স্যারকে দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম, রোমান স্যার কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। নওশাদ ভাইয়া ভালো আছেন না? আলহামদুলিল্লাহ ভালো আছি। রোমান স্যার আমাদের আন্তর্জাতিক বিষয়গুলি ক্লাসগুলো নেবেন, তো আমি রোমান স্যারকে অনুরোধ জানাই তার পরিচয় দিয়ে ছাত্রদের উদ্দেশ্যে একটা স্বাগত বক্তব্য দেওয়ার জন্য। আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম সবাইকে। আমি রুমান হাসান, আমি লেকচারার 38 BCS এ জয়েন করেছি রাজশাহী কলেজে। আমার পড়াশোনা হচ্ছে অনার্স মাস্টার্স ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান বিভাগ থেকেই। আর আমি হচ্ছে এই নওশাদ ভাইয়ের অবশ্যই ইয়াতে আমি মোটামুটি প্রায় 1 বছর থেকে মনে হয় এই অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত আছি। সেটা পরিচয় হয়েছিল নওশাদ ভাই, এটা আমাদের ইমতিয়াজ স্যারের মাধ্যমে। ইমতিয়াজ ভাই অবশ্যই এখন আমার কলিগ হয়েছে রাজশাহী কলেজেরই। আমরা দুইজন একই কলেজে আছি। ইমতিয়াজ ভাই আইসিটি টিচার, আমি সমাজবিজ্ঞান টিচার। আর আমি বেসিক্যালি এই অনলাইন প্ল্যাটফর্মে ইন্টারন্যাশনাল রিলেশন এই পার্টটা আমি পড়ানোর চেষ্টা করি। আর একটা বিষয় আমি আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে যে আমার কাছে মনে হয়েছে আমি এর আগেও বিভিন্ন অনলাইনের বাইরে সরাসরি অফলাইনে ক্লাস নিয়েছিলাম। তো আমি দেখেছিলাম যে অনেক সময় অফলাইনে ক্লাসের দিকে একটা ব্যস্ততা কাজ করে। প্রফেশনাল ওই সময় দেখা যাচ্ছে আমাদের অফিস টাইম থাকে বা অন্য কিছু একটা ব্যাপার থাকে। কিন্তু এই অনলাইনে যে সময়টা দেওয়া হয়েছে সেই সময়টা কিন্তু মোটামুটি আমরা ফ্রি। এবং আমরা যারা আছি এই ফ্যাকাল্টি মেম্বাররা আমরা চেষ্টা করি আমরা আমাদের সর্বোচ্চ উজাড় করে দেওয়ার জন্য। যে সময়টা আমাদেরকে দেওয়া হয় সেই সময়টা মোটামুটি আমরা সবাই ফ্রি থাকি। এটা আমার কাছে মনে হচ্ছে অফলাইনের চেয়ে অনলাইনে একটা প্লাস পয়েন্ট। আর একটা বিষয় হচ্ছে আমাদের ফ্যাকাল্টি মেম্বার যারা এখানে আছে আমরা সবাই হচ্ছে বিশেষ পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েই মূলত এখানে আসি। বিশেষ এর বাইরে এখানে কেউ নেই। সুতরাং এটা একটা আলহামদুলিল্লাহ ভালো দিক যে আমরা সবাই আমাদের স্ব স্ব সেক্টরে আলহামদুলিল্লাহ মানে স্ব স্ব সেক্টরে আমরা সফল কাম। সুতরাং আমরা আমাদের সর্বোচ্চ উজাড় করে দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে। আর একটা বিষয় হচ্ছে যে আমরা ফ্যাকাল্টি মেম্বাররা আমার কাছে মনে হয়েছে গত 1 বছর থেকে মনে হয়েছে আমরা ফ্যাকাল্টি মেম্বাররা সো মাচ কোর্ডিয়াল। বিশেষ করে আমাদের নওশাদ ভাই তো আছে, আর হচ্ছে আমাদের এনামুল ভাইও আছে। এনামুল ভাই খুব কোর্ডিয়াল। যে কোনো বিষয় সম্পর্কে যদি আপনাদের মনে হয় যে এই টার্মটা বুঝতে একটু সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে নওশাদ ভাইকে বা এনামুল ভাইকে বললেই পরবর্তী রিপিট ক্লাসের উনি অ্যারেঞ্জমেন্ট করে দেয়। আলহামদুলিল্লাহ এটা খুব ভালো, আমার কাছে মনে হয়েছে খুবই ভালো এটা। যে এখানে অন্যান্য কোচিং সেন্টার গুলো তো এই ক্ষেত্রে যতটা না ওরা আসলে দেয় তার চেয়ে বেশি কমার্শিয়াল। তা আমার কাছে মনে হচ্ছে যে আমরা আসলে কমার্শিয়াল দিকটাকে অত বেশি না দেখে আমরা দেখি শুধু আমার আমার কাছে মনে হয়েছে যে আমরা মোস্ট অফ দ্য টাইম স্টুডেন্টদেরকে মানে কিভাবে আরো বেশি ডেভেলপ করা যায়, স্টুডেন্টদের স্কিল ডেভেলপ করা যায় এবং তারা কিভাবে এই বিশেষটাতে আরো বেশি ভালো করতে পারে। মানে একটা ব্যাচ থেকে আমরা কতটা মানে ওখান থেকে আউটপুটটা পেতে পারি, আউটপুটটাকে আমরা বেশি এমফেসাস করি। যে ওখান থেকে কতজন স্টুডেন্ট প্রিলিমিনারিতে উত্তীর্ণ হলো, এটাই আমার কাছে মনে হচ্ছে যে বারবার আমরা কম্পারিজন করার চেষ্টা করি। তো আমি মনে করি যে আপনারা যারা অনলাইন আমাদের এই প্ল্যাটফর্মে আছেন আপনারা খুবই ভালো করবেন। আর একটা বিষয় হচ্ছে যে আপনাদের সাথে আমাদের আগামীতে যে এই ব্যাচটা যে অলরেডি ক্লাস শুরু হয়ে গেছে, শুনলাম আমাদের নিপুণ স্যার অলরেডি বলে দিয়েছে যে তারা ক্লাস শুরু করতেছে। আমি যদিও এখনো ক্লাস পাইনি, আমি হয়তো আপনাদের ইন্টারন্যাশনাল রিলেশন ক্লাস তো পরে শুরু হয়, একটু আমি পরে পাবো। তো আশা করি আপনাদের সাথে আমাদের সম্পর্কটা আরো ভালো মসৃণ হবে এবং খুব ভালো হবে। যে কোনো প্রয়োজনে আপনারা আমাদেরকে নক করবেন, আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এই এই আশাটুকু ব্যক্ত করে আমি ইনশাল্লাহ আমার বক্তব্য শেষ করছি। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। অনেক ধন্যবাদ রোমান স্যার, তার জায়গা থেকে অনেক সুন্দর বলেছেন। একটা কথা বলেছেন যে আমরা আসলে কমার্শিয়ালের চেয়ে আমরা কর্ডিয়াল বেশি। আমরা চেষ্টা করি ছাত্রদেরকে আমাদের সর্বোচ্চটা ঢেলে দেওয়ার জন্য।
তারা শুনলে অবাক হবেন, 46তম বিসিএস এ কোর্সে আমরা তো 130টা ক্লাস বলেছিলাম, যেহেতু অনেক সময় ছিল, আনলিমিটেড সময় ছিল, যার কারণে আমরা 160টা ক্লাস নিয়েছি। ক্যান ইউ বিলিভ, 160টা ক্লাস নিয়েছি, সব সাবজেক্টের ক্লাস বেশি হয়েছে। ইংলিশ ক্লাস 25টা আমাদের শিডিউলে ধরা ছিল, 32টার মতো হয়েছে। বাংলা ক্লাস এরকম বেশি হয়েছে। আমার কথা হচ্ছে, ছাত্ররা যত বেশি সময় স্টুডেন্টদের টিচারদের সংস্পর্শে থাকবে, তারা তত বেশি সমৃদ্ধ হবে। জন্য আমরা সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করছি। আপনারা বিভিন্ন জায়গায় ফেসবুকে শুনে থাকবেন যে অনলাইন কোর্সগুলো কথা রক্ষা করে না। কথা রক্ষা করে না বলতে, অর্ধেক ক্লাস নিয়ে পরে তারা আর ওদেরকে আর খুঁজে পাওয়া যায় না। কিন্তু আমরা এখানে একদম সম্পূর্ণ ব্যতিক্রম। আমরা আমাদের কথা তো রক্ষা করি, বরং আমাদের ওয়াদার চেয়ে আমরা বেশি দিয়েছি। আমাদের এই ক্ষেত্রে আমাদের কোনো কার্পণ্য নেই, এবং আমরা বড় গলায় বলতে পারি যে না, আমরা স্টুডেন্টদেরকে যা যা ওয়াদা করেছি তার চেয়ে কোনো অংশে কোনো কিছু কম দেইনি। তো আমরা আমাদের মধ্যে ইমতিয়াজ স্যারকে দেখতে পাচ্ছি। ইমতিয়াজ স্যার কেমন আছেন? আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? সালাম, ভালো আছি। অনেকদিন পর আমরা তোমাকে ভিডিওতে দেখলাম। ম্যাক্সিমাম তো আমরা তোমাকে ভিডিওতে দেখি না, ইমতিয়াজ তো স্যারকে আমি ভিডিওতেই থাকো। আমার 3 বছরের লাইফে ফার্স্ট ভিডিওতে দেখলাম। ফার্স্ট এর আগে দেখলে না? মনে হয় একবার আমি দেখেছিলাম। সেকেন্ড দেখলাম মনে হয়। হ্যাঁ, আমিও মনে হয় এর আগে একদিন দেখেছিলাম। আচ্ছা। আসলে যখন এই ওরিয়েন্টেশন ক্লাসগুলো হয় তখন সামহাও আমি হয়তোবা এফটিসি তে থাকি অথবা কোনো এআই ট্রেনিং এ থাকি, তো ম্যাক্সিমাম সময় হ্যাঁ, হয় ট্রেনিং এ অথবা কোনো একটা রিজনে আর কি অন ট্রাভেলিং এ থাকি, তো দ্যাটস ওয়াই এক্স্যাক্টলি। ওই যে দেখা হয় না আর কি। তো আজকে বাসায় আছি আলহামদুলিল্লাহ, এবং আজকেই বেশ রিল্যাক্সড হয়ে, মানে আজকে আমি ওরিয়েন্টেশন ক্লাসটাও মনে হয় আমার পূর্ণ মাত্রা শোনা মনে হয় আজকে প্রথম আর কি, এত বছরের ইতিহাসে। তো আচ্ছা, এটাও একটা ব্যাপার আর কি। আচ্ছা, তো আমি আজকে একটা জিনিস, মানে আমি প্রথম থেকেই মোটামুটি আছি তো, আমি মানে মনোমুগ্ধভাবে এই ক্লাস, মানে আজকের যারা ফ্যাকাল্টি যারা আছেন, আমার শ্রদ্ধেয় স্যাররা আছেন, প্লাস আমার কলিগ আছেন, আমার রোমান ভাই, নওশাদ ভাই আছেন। তো আমি একটা জিনিস চিন্তা করছিলাম, আমি অ্যাজ এ একজন পরীক্ষার্থী হিসেবে যদি হয়ে থাকি, মানে যারা পরীক্ষার্থী আছেন তাদের জায়গায় আমি যদি কল্পনা করে থাকি, তো বিষয়টা কিন্তু একটু অন্যরকম হবে। যে আমার সামনে 6জন ক্যাডার অফিসার আছেন, এবং প্রত্যেকেই, রোমান ভাই যেটা বলছিলেন যে প্রত্যেকে যে যার লাইফে সফল হয়ে ক্যাডার হয়েছেন। তো অ্যাজ এ ফার্স্ট টাইমার যারা অ্যাপ্লাই করছেন, তারা কিন্তু অনেক সময় অনেক ভয়ে থাকেন, তাই না? যে 4-5 লাখ পরীক্ষার্থী পরীক্ষা দেন, মাত্র অল্প কিছু সংখ্যক পাশ করেন, তাদের একজন হওয়া মানে বিশাল বড় একটা ব্যাপার। তো এখানে অনেক ভয়, আশঙ্কা, এই বিষয়গুলো কাজ করে থাকে। তো আসলে মানে মানুষ কিন্তু সবাই একটা ভরসা চায়, বা মানুষ একটা উৎসাহ উদ্দীপনা চায়, এবং উৎসাহ পেলে বা উদ্দীপনা যদি সেইভাবে পজিটিভলি জিনিসগুলো রিপ্রেজেন্ট করা যায়, সবাই কিন্তু সফল হতে পারে। তো এই বিষয়টা কিন্তু মানে খুব ভালো একটা বিষয় যে আমরা আহ ডিফারেন্ট ডিফারেন্ট মানে ডিপার্টমেন্টের বা এক একজন এক এক জায়গায় আমরা কাজ করছি, প্রত্যেকে একটা জায়গায় মানে অ্যানালিটিক্যাল বিসিএস ক্লাসরুমে আমরা একত্রিত হয়ে সবাইকে, এটা কি বলবো, এটা একটা কাইন্ড অফ সেবার মতো আর কি। যে সবার মনোবল, যেটাকে একটু আগে স্যার বলছিলেন যে বুস্ট আপ করা, এটা প্রপার গাইডলাইন দেয়া, বা এই যে মনে করেন আমি নওশাদ ভাইকে দেখেছি যে রাত্রি 1টার সময় স্টুডেন্টরা মেসেঞ্জার গ্রুপে অনেক বিষয়ে কোশ্চিন করেছেন, অনেক কনফিউশন ক্রিয়েট হয়েছে, সেই জায়গায় রেসপন্স করা। আমি আমার সময়, টু বি ভেরি অনেস্ট, আমি এটা পাই নাই আর কি। হ্যাঁ, আমি 38 বিসিএস এ, বাই দ্য বাই আমি আমার পরিচয়টা দিয়ে নিই, আমি আর এম ইমতিয়াজ আলম। আমি রাজশাহী কলেজে 38 বিসিএস এর মাধ্যমে এডুকেশন ক্যাডার সার্ভিসে জয়েন করি, এবং আমি আইসিটি ডিপার্টমেন্টে আছি। তো আপনাদের এখানেও আমি আইসিটিটা দেখবো ইনশাল্লাহ। তো এই বিষয়টাই বলছিলাম যে সবাই এত চমৎকার ভাবে বলছিলেন যে এই যে মানে এত কর্ডিয়াল একটা রিলেশনশিপ গড়ে ওঠে স্টুডেন্টস এবং ফ্যাকাল্টির মধ্যে, এটা খুব খুব ভালো, খুব চমৎকার। আমি হয়তোবা ওই ওই সময়তে আমরা যেই প্রবলেমটা ফেস করেছিলাম, অনেক কনফিউশন ক্রিয়েট হতো, অনেক একটা কিছু বিষয় কিন্তু গাইডলাইনের দরকার আছে। পড়াশোনা আপনাদের, এটা লালন স্যারও বলছিলেন যে লেখাপড়া আপনাদেরকে করতে হবে, নো ডাউট অ্যাবাউট দ্যাট। আমরা তো যে পড়াই দিয়ে আসবো না, আমরা
প্রপার গাইডলাইনটা দিব। এই গাইডলাইনটা পাওয়াটা কিন্তু বিশাল বড় ব্যাপার। হয়তোবা 35 বিসিএস এ নওশাদ ভাই যখন ছিলেন ওই সময় ভাইয়ার যদি আমি একটু গাইডলাইন পেতাম তাহলে হয়তোবা আমার জন্য একটু ইজিয়ার হতো, হয়তোবা আমার জন্য কষ্টটা কম হতো ওই সময়গুলো। তো আমরা সবাই ওই পথটা মানে ওই যে দুর্গম পথটা পাড়ি দিয়ে আসছি। আশা করি আপনারাও পারি দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আমরা প্রপার গাইডলাইন দেওয়ার জন্য আমরা আছি, মূলত গাইডলাইন দেওয়ার জন্য। মানে কি পড়তে হবে আর কি পড়তে হবে না এটা জানা কিন্তু খুব জরুরি। বিসিএস ইটস আ ভাস্ট সিলেবাস, এটা আসলে সমুদ্রের মতো বিশাল। বলার কিছু নাই, আপনারা সবাই জানতে পারবেন। এবং আহ, এই অ্যানালিটিক্যাল বিসিএস ক্লাসরুমে একটা বিষয় আমার খুবই ভালো লাগে, নওশাদ ভাই যে জিনিসটা কোঅর্ডিনেশন করেছেন, যে যে বিষয়ে এক্সপার্ট আহ ভাই কিন্তু সেই জায়গাটাতে তিনি উপযুক্ত ফ্যাকাল্টিকেই মানে প্লেসমেন্ট দিয়েছেন, এটা আমার খুবই ভালো লাগে। নওশাদ ভাই নিজেই একজন ইঞ্জিনিয়ার প্লাস একজন ক্যাডার অফিসার, তিনি কিন্তু চাইলে পুরো কোর্সটা নিজেই কোঅর্ডিনেশন করতে পারেন। আমি আপনাদের আইসিটি নেই, কিন্তু আমার কাছে কিছু কিছু ক্ষেত্রে বা কিছু কিছু সময় মনে হয় ক্লাস নেওয়ার সময়ও আপনারা দেখবেন নওশাদ ভাই আমার সাথে, আমি সবসময় নওশাদ ভাইয়ের হেল্প চাই। এবং নওশাদ ভাই মাঝে মধ্যে ক্লাসে এত চমৎকার ভাবে আইসিটি বোঝান, তো আমার নিজেই মনে হয় ভাই আমার থেকে অনেক ভালো আইসিটি পারেন। কিন্তু তারপরও আইসিটি পোর্শনটা ভাই আমার একটু উপর বাড়াবাড়ি বেশি। হয়ে গেল কিন্তু। না ভাই, আমি এটা মানে বিশ্বাস থেকেই বলছি আর কি। এবং ভাইয়ের আমি যতদূর জানি ভাইয়ের কিন্তু একটা ইয়াও আছে, পিজিডিও আছে ভাই, তাই না? আপনার কোনটা? আইসিটিতে আইসিটিতে একটা পিজিডিও করা আছে মনে হয় না? পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা মনে হয় একটা করার শুনছিলাম ও আর কি। হ্যাঁ, পিজিডি পোস্ট হ্যাঁ হ্যাঁ, গ্রাজুয়েট ডিপ্লোমা ইন আইসিটি করেছে। জি ভাইয়া, এটাই আমি বলছিলাম তো। ওনার এই বিষয়গুলোতে চমৎকার জ্ঞান আছে। তারপরেও ভাই চিন্তা করেছেন যে আপনাদের জন্য যেটা বেস্ট হয়, হ্যাঁ, যেই যেই সাবজেক্ট যার জন্য যিনি বেস্ট ভাবে অর্গানাইজ করতে পারবেন তারপর উনি দায়িত্ব দিয়েছেন। এবং এখানে আমার সিনিয়র স্যারেরা আছেন, স্যাররা অসাধারণ ক্লাস নেন। এবং আমার সাথে একজন কলিগ আছেন রোমান ভাই, আমরা একই কলেজে আছি। তো আশা করি খুব চমৎকার একটা জার্নি স্টার্ট হবে 47-এ, আপনারা প্রত্যেকেই সফল হবেন এই দোয়া রাখি, এবং প্রত্যেকের জন্য শুভকামনা। ধন্যবাদ। অনেক ধন্যবাদ ইমতিয়াজ, আমাকে দীর্ঘ সময় নিয়ে বক্তব্য দেওয়ার জন্য। তো ইমতিয়াজ স্যার হচ্ছে আইসিটির ক্লাসগুলো নেন। আইসিটির আপনাদের যে শিটটা আছে এখানে দেখবেন 2-3টা চ্যাপ্টার নাই, লজিক গেট, বুলিয়ান অ্যালজেব্রা, নাম্বার সিস্টেম কনভার্সন, এই 3টা চ্যাপ্টার নাই। কারণ হচ্ছে এগুলো আসলে খুবই প্র্যাকটিক্যাল, এবং ইমতিয়াজ স্যার ক্লাসের মধ্যে এগুলো টাচ প্যাড দিয়ে খুব সুন্দরভাবে তিনি কিন্তু লিখে লিখে বোঝান, যার কারণে স্টুডেন্টরা বুঝতে হয় এবং এগুলো খাতায় লিখতে হয়, মনোযোগ দিয়ে করতে হয়। সেক্ষেত্রে বোঝানোর সময় যদি কোনো কোশ্চেন অ্যারাইজ হয় সেটাও কিন্তু ইমতিয়াজ স্যার তাৎক্ষণিক দিয়ে দেন, কারণ জুম ক্লাস প্রশ্ন করা যায়। কিন্তু আপনারা যদি চিন্তা করেন যে ক্লাস করবো না পরে দেখে নেবো না, তাহলে সেই দেখে নেওয়ার সময়টা আর বের করা হয় না। তো সবাই ব্যস্ত, এবং দেখে নেওয়ার সময় দেখে নিলে পরবর্তীতে মুখস্থ করার বা নিজে প্র্যাকটিস করার সময়টা আর পাওয়া যায় না। এবং কোনো কোশ্চেন যদি অ্যারাইজ করে ওই বিষয়টা সম্পর্কে, তখন টিচারকে পাওয়া খুব টাফ হয়ে যায়। পরবর্তীতে স্যারকে মেসেঞ্জার ইনবক্সে কখন মেসেজ দিবেন, স্যার কখন সিন কবে রিপ্লাই দিবে, তার চেয়ে ইনস্ট্যান্ট ক্লাসে যুক্ত হয়ে সঙ্গে সঙ্গে স্যার এই লাইনটা বুঝছি না আবার বলেন, এটা অনেক সহজ না? এবং আমরা টিচাররা খুবই আন্তরিক। আপনারা যে ইতিমধ্যে ইংলিশ ক্লাস করে কিছুটা বুঝেছেন, ম্যাথ ক্লাস করলে, আমার ম্যাথ ক্লাস যখন আরো বুঝবেন যে আমরা কত বেশি, যতটা আন্তরিক ভাবছেন আপনারা, আমরা তার চেয়েও বেশি আন্তরিক। মানে একটা মানুষের ধৈর্য কত হতে পারে, মানে কতবার আপনি কোশ্চেন করতে পারেন, বোঝার আগ পর্যন্ত আমি আপনাকে বলতেই থাকবো, ব্যাখ্যা করতেই থাকবো, না বুঝিয়ে ছাড়বো না। এটা হচ্ছে আমাদের স্ট্র্যাটেজি। তো আমরা আমাদের 5জন লেকচারারকে কাছে পেয়েছি, আর বাকি 2জন লেকচারার আমাদের একটু ব্যস্ত আছেন, তারা এই জন্য জয়েন করতে পারেননি। তো আমরা ওনাদের ক্লাসের সময় আমরা ওনাদের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ হবে ইনশাল্লাহ। ক্লাস কিন্তু শেষ না, আপনারা কিন্তু স্টুডেন্টরা লিভ নিবেন না। আমি আমাদের ফ্যাকাল্টি মেম্বার যারা ব্যস্ত সময়ের মধ্যে আমাদের সঙ্গে যোগদান করে আমাদের এই অনুষ্ঠানটিকে আরো অর্থবহ করে তুলেছেন, তাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং সাধুবাদ জানাই এবং শুভকামনা জানাই। তোমাদের স্টুডেন্টরা কি টিচারদের উদ্দেশ্যে কিছু বলতে চাও? তা না হলে আমরা ফার্স্ট পার্টটা ক্লোজ করে দিব, সেকেন্ড পার্টে চলে যাব।
স্টুডেন্টদের মধ্যে কেউ যদি বলতে চাও আমি আচ্ছা, উত্তরে আমরা বলতে দু পারবো, একজন স্টুডেন্টের বক্তব্য শুনতে পারি। বা হ্যান্ড রাইজ করতে পারো অথবা সরাসরি আনমিউট করে বলতে পারো। ভয়ের কিছু নেই। স্পটলাইট গুলো রিমুভ করে দিব। এক লাইনে একটা কথা বললো সেটাও আমরা অ্যাপ্রিসিয়েট করবো, ভয়ের কিছু নেই। আঞ্চলিক ভাষায় বললে সেটাকেও নওশাদ আমরা ভাই, অ্যাপ্রিসিয়েট করবো। দাদা বলেন। যে আমি তো লিভ নিতাম, কিন্তু আমি তো স্টুডেন্টের কথা শোনার জন্য বসে আছি। এই জন্যই তো আমি স্টুডেন্টদের খুঁজছি, কিন্তু স্টুডেন্টরা তো কেউ নিজে থেকে কেউ বলছে না। আসসালামু হ্যাঁ, আলাইকুম। ওয়ালাইকুম সালাম রোকেয়া প্রীতি, থ্যাংক ইউ ভেরি মাচ। উই নিড এ ব্রেভ হার্ট। কংগ্রেচুলেশনস রোকেয়া, বলেন। থ্যাংক আমরা ইউ কি স্যার। আসলে আমি হচ্ছে এখন অনার্স ফাইনাল ইয়ার পড়ছি, আমার সামনে পরীক্ষা। তো এখানে আমি যুক্ত হয়েছি, কিন্তু স্যারদের এত সুন্দর মানে কনভারসেশন শুনে আমি আসলে আবেগপ্রুত, বলতে মানে কথা বলতে পারতেছি না। আমি আশা করি যে আপনাদের সাথে আমার পথ চলাটা সুন্দর হবে এবং আমি ভবিষ্যতে সফল হতে পারবো। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। রোকেয়া। অনেক ধন্যবাদ। জি স্যার। দাদা রোকেয়া, কিছু বল, রোকেয়া কোন কে ক্যাডার উদ্দেশ্য। পছন্দ করেছো, যে তুমি কোন ক্যাডারে যেতে চাও? শিক্ষা ক্যাডার। আমি আবেদন আবেদন তো এখনো হয়নি না? ফোর্থ ইয়ার চলছে যেহেতু, তাহলে পরে হ্যাঁ, হবে। হ্যাঁ। আমি যখন কোন মোমিনিসে সাবজেক্টে? করেছি তখন থেকে আমার ইচ্ছা ছিল আমি শিক্ষা ক্যাডার হব। রোকেয়া কোন সাবজেক্টের শিক্ষার্থী? ইকোনমিক্স। ইকোনমিক্স এর, আচ্ছা, ভালো। হুম। তারপরে কে বলতে চাই? তারপর সোনালী সুইটি বলতে চায়, সুইটি আপু বলেন। অসংখ্য ধন্যবাদ নওশাদ স্যারকে। আমি নিপুণ স্যারের কথার প্রেক্ষিতে আমি আমার একটা মতামত দিতে চাচ্ছিলাম, যদি সম্ভব হয় স্যার। যে স্যার নিপুণ স্যার কথাটা বলেছিলেন এটা যে আমাদের আমরা শিক্ষার্থীরা প্রথম অবস্থায় যে অনুপ্রেরণা, আগ্রহ এবং সাহস নিয়ে ক্লাসগুলো শুরু করি, যে না আমরা পারবো, আমাদের দ্বারা সম্ভব, এটা এক পর্যায়ে দেখা যায় বেশ কয়েক মাস পরে আহ, সেই সাহসটা বা অনুপ্রেরণাটা আমাদের থাকে না। শেষ পর্যায়ে সেটা একেবারেই কমে যায়। তো আপনাদের ক্লাস শিডিউলের মধ্যে 15 থেকে 20 মিনিট এরকম, এটা সপ্তাহে বা পাক্ষিক বা মাসিক হতে পারে, নওশাদ স্যার এটা ভালো বুঝবেন। এই টাইমে যে কোনো স্যার আম, এই এই সময়ের মধ্যে অনুপ্রেরণামূলক কিছু বক্তব্য বা একটা ক্লাস বা ইভেন্ট যদি আমাদের জন্য রাখেন, আমার মনে হয় সেটা ভালো হবে আমার বাকি ভাই আপুদের জন্য, স্পেশালি আমার জন্য তো আরো ভালো হবে। কেন বলছি এটা, আমি রিসেন্টলি অনার্স শেষ করেছি, আমি টিআইবি তে যুক্ত আছি, কাজ করছি। এক্ষেত্রে দেখা যায় আমার অফিস ওয়ার্কের পাশাপাশি পড়াশোনাটা কন্টিনিউ করতে গিয়ে একটু 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 কষ্ট হয়ে যায়। টাইম ম্যানেজমেন্ট বলেন বা ক্লাস শিডিউল একটু কষ্ট হয়ে যায়। তো ওই অনুপ্রেরণাটা যদি আমরা নিজেরা আয়ত্ত করতে পারি বা বুঝতে পারি, ওই গাইডলাইন তো থাকবেই, তো ওইটা যদি পাই তাহলে আমার মনে হয় আমাদের জন্য ভালো হবে। ধন্যবাদ। হুম। সুইটি, ধন্যবাদ। আমি 2 মিনিট সময় নেবো সুইটির কথার প্রেক্ষিতে। নওশাদ ভাই কিছু মনে করবেন না তো? না না, শিওর, আজকে আপনাদের জন্য অনুষ্ঠান। বিষয় হচ্ছে যে পয়লা বৈশাখ গেল। এসো হে বৈশাখ এসো গানের মাধ্যমে পয়লা বৈশাখকে বরণ করে নিলাম। 21শে এপ্রিল অনার্স ফার্স্ট ইয়ারে যারা ভর্তি হচ্ছে তাদের বরণের পালা। ওরিয়েন্টেশন ক্লাস হবে 21শে এপ্রিল 23-24 শিক্ষাবর্ষের। মাথার ভিতরে কাজ করছে যে নবীনদের বরণ করে নেওয়ার জন্য কি গান হতে পারে। তো একটু সার্চ দিলাম ইউটিউবে। আমার মনের মতো কোনো গান পাচ্ছি না যে যে গানটা নবীনদের উদ্দেশ্যে আসলে করা যেতে পারে। তখন ভাবলাম যে এসো হে বৈশাখ যখন আছে, এসো হে নবীন কেন হতে পারে না? হুম। এইবার এসো হে নবীন বসিয়ে যেখানে যেখানে একই সুর তাল লয় রেখে শুধু নবীনদের উদ্দেশ্যে কিছু কথা বলে একটা সুন্দর একটা নতুন গান তৈরি করলাম। দেখলাম বাহ, একটা তৃপ্তি। গানটা লিখে আমার এক স্যারকে পাঠালাম যে স্যার দেখেন তো। বলছে বাহ, ভালো হয়েছে, কিন্তু তুমি তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেবো রে, এটা পারো না। আসলে গানটা কিন্তু খুব কঠিন। কিন্তু স্যার যখন একবার বলছেন যে এটা পারো না, তখন আমি খালি বলছি প্র্যাকটিস চলছে, আসলে কিন্তু কিছু চলছে না। আমি কিন্তু বলছি যারা গান গাইতে পারে তারা যে কোনো গান চর্চা করে ডেভেলপ করতে পারে, এটাই আমি প্র্যাকটিস বলি। চলছে।
এবং আমি এটা আজকে সকালে আসছিলাম, আজ দিনের ভিতরে এই সম্পূর্ণ গানটা রেডি করে উঠিয়ে, মানে উনি শুধু বলেছেন একবার যে এটা পারো না, আমি বলছি চলছে। এখন গুরুত্বটা কি ওনার বলার জায়গায় বেশি না আমার গ্রহণ করার জায়গায় বেশি, সেটা একটা ব্যাপার। যিনি বলেছেন অনুপ্রেরণা উৎসাহ, সুইটি শুনছো কিনা, আমি যেটি মনে করি সেটি হচ্ছে এটি দেওয়া অপেক্ষা গ্রহণটাই বেশি কাজের। এবং আমার ক্লাসের ভিতরে বোধহয় নওশাদ ভাই যদি শুনে থাকেন, বোধহয় এরকম খোঁচাখুচি কথাবার্তা অনেক বেশি থাকে না পড়ানো অপেক্ষা, যে আহ, ধীরে যাও, সিলেবাসটা শেষ করাটা বড় কথা নয়, এই বিষয়টি জেনেছো কিনা সেটি বড় কথা নাকি, এই ক্লাস করার পরে যেন আর আমাদের সামনে বসতে না হয় সেই ধারণা মাথায় নিয়ে পড়তে বসো। ক্যাডার তোমার এই বছরে না হলেও পরের বছর হবে, কিন্তু প্রত্যেক বছর যেন তোমার একই পড়া পড়তে না হয় এমন ভাবে পড়ো। কি নওশাদ ভাই, এমন কথা আমরা তো বলতে বলতে একেবারে হ্যাঁ, একেবারে শেষ করে ফেলেছি। এখন কথা হচ্ছে সুইটি, বেলুন যখন ফুলানো হয় ফু দেওয়ার পরে ছেড়ে দিলে বাতাস যতক্ষণ থাকে ও ততক্ষণ উড়ে যেয়ে পড়বে, বাতাস যখন থাকবে না তখন পড়ে যাবে। আবার বেলুন তুলে আবারও ফু দেওয়ার কাজ আমরা করবো মাঝে মাঝে, কিন্তু বেলুনটাকে কিন্তু ঠিক মতন উঠতে হবে আমার কথা কি বুঝতে পারছো? ফু দেওয়ার কাজ আমরা মাঝে মাঝেই করব। তুমি যে আনুষ্ঠানিকতার কথা বলেছো, আহ নওশাদ ভাই সেই ব্যবস্থাপনা ডেফিনেটলি করবেন। আর আমার ওই কাজের কথার থেকে বাজে কথায় বেশি মন থাকে ক্লাসে কথা হচ্ছে, সেই বাজে কথা শুনতে শুনতে অনেক সময় তিক্ত হয়ে যাবে কেউ কেউ। আমি তারপরে বলবো, কারণ আমি আসলে শিক্ষকতা করছি পণ্ডিতি করার জন্যই, যা হয় তাতে। কি নওশাদ ভাই, ঠিক আছে? কথা ঠিক আছে। হ্যাঁ, আমি দুঃখিত স্যার, আমার কথায় যদি আপনি মনক্ষুণ্ণ না হয়ে না না থাকেন। না না, তুমি তোমার কথায় তো আনন্দ পেয়েছি, যে আমরা তো এটা শিক্ষকদের কাজই তো এটি দিতে চাওয়া, যে অনুপ্রেরণা হোক। দেখো, ওই শিক্ষার্থীদের বলে থাকি যে শোনো, ভালো কাজ করো না করো, অকাজ করার সময় একজন দেখবে যে একজন কিন্তু দেখছে, কথা কি বুঝছো? ওই দিন বাগেরহাটে উদীচী শিল্পগোষ্ঠীতে আমি যুক্ত আছি, ওরা প্রোগ্রাম করছে। আমি যখনই পিছন থেকে গেছি, আমাদের শিক্ষার্থীরা অনুষ্ঠান করছিল, অনুষ্ঠান করবে, সব কয়জন ভয় পেয়ে গেছে যে এই যে শনি চলে আসছে, এবার কার কোন জায়গায় কি দোষ আছে এইগুলো দেখবে আর বলবে, কথা কি বুঝছো? তো সেই জায়গাটা থেকে ব্যক্তি সুন্দর হয়ে যায়। আমরাও তোমাদের এই মাঝে মাঝে বলবো, আমি তো আজকে প্রথম দিনেই বলেছি যে যে উদ্দীপনা নিয়ে তোমরা শুরু করেছো, আমরা সেই উদ্দীপনা তোমাদের ধরে রাখতে পারি না একথা আমরা স্বীকার করিনি, আমি কিন্তু বলেছি আমরা পারি। কারণ আমি যেহেতু 15 থেকে 20টা ক্লাস নিয়েছি, এবং সেখানে যেহেতু 12 থেকে 24 25 কখনো কখনো 30 জন ছিল, ভর্তি হতো অনেক, তাহলে ওই কয়েকজন তো ধরে রেখেছে, সেই কয়েকজনের ভিতরে এসে যেতে পারলেই তোমাকে দিয়ে হবে, কথা বুঝছো? আমরা তো ক্লাস নিচ্ছি, দেখো একজন শিক্ষক ক্লাস নিচ্ছেন, কিন্তু শিক্ষার্থী সবাই নেই। শিক্ষার্থী থাকলে ওই একটা ক্লাসকে 60টা ক্লাসে পরিণত করে দেওয়া যায়। 60 জন শিক্ষার্থী থাকলে একটা মিনিটকে 60টা মিনিটে পরিণত করে দেওয়া যায়, খেয়াল করেছো? তাহলে সেটা কারা করছে? শিক্ষার্থীরা করছে। আমি তোমাদের সরাসরি ক্লাসে দিতে পারলে আমি আরো এনজয় করতে পারতাম। দূরে থাকো, সবাইকে দেখতে পারি না কার কি মুভমেন্ট আছে। হুম, আমাদের সব স্যারেরা সেটি এনজয় করতে পারতো। তবে আমরা তোমাদের সেই উৎসাহের জায়গাটি রাখবো, আমরা উৎসাহ দিয়ে যাব। কিন্তু উৎসাহ দেওয়াটা অপেক্ষা, আমি বেসিক্যালি মোটিভেশনাল স্পিকার বলতে কিছুই মনে করি না, এটা নওশাদ ভাই তো জানে, আগেও বলেছি। মোটিভেশন একজন দিচ্ছে কিনা এটা নির্ভর করবে মোটিভেশন কেউ গ্রহণ করতে পেরেছে কিনা তার উপরে। তো আমি আশা করছি তোমরা যে 40 45 জন আছো, নওশাদ ভাইয়ের প্রেরণা এবং আমাদের সাহচর্যে থেকে তোমাদের ভালো হবে। যদি আজকের যে নতুন উদ্দীপনা নিয়ে তোমরা এসেছো সেটা যদি তোমরা ধরে রাখো, পাত্রে কতটুকু পানি বা কতটুকু দুধ ঢালা হবে এটা পাত্রের উপর নির্ভর করবে। যত বড় পাত্র হবে আমরা তত ঢালবো ঠিক আছে? আমাদের সব কয়জন এখানে কোয়ালিফাইড প্রত্যেক বিষয়ে, মানে যেটা আমাদের আর কি আছে। তবে তোমাদের দেওয়ার মাধ্যমেই কিন্তু আমরা আরো নিজেদের শানিত করছি, এ কথাও কিন্তু নিশ্চিত। কারণ শিক্ষার্থী আর শিক্ষক
এরা পরস্পর এক একজন কিসের কাজ করে জানো তোমরা? দা ছুরিতে ধার দেওয়া দেখছো? ওই যে গাছি যারা বালি আর একটা কচা থাকে, হ্যাঁ, ঘষাঘষির মাধ্যমে দায় ধার ওঠে। তোমাদের মাধ্যমে আমাদের ধারও সেরকম হচ্ছে। তোমরা যে সময় থাকবে না সে সময় আমাদের আর ধার থাকবে না, খালি ভার থাকবে, বুঝছো? তখন ভারেও কাটবে। তো আমাদের ধারটাকে আরো শানিত করো, এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা তোমাদের কাছে। কি না ঔষধ ভাই? ধন্যবাদ, আমি বেশি সময় নিয়ে ফেললাম। কোনো সমস্যা নাই ভাই, আপনার কথাগুলো ভালোই লাগছিল, মজার মজার খনার বচনের মতো খুব সুন্দর সুন্দর কথা বলছিলেন, ভালো লাগছিল। আমি তোমাদেরকে বলছিলাম না যে আমাদের নিপুণ স্যার খুব মজার মজার কথা বলেন। তো ক্লাসের মধ্যে তোমরা আরো অনেক কথা স্যারের শুনতে পারবা। তো ঠিক আছে, আমি আমাদের উদ্বোধনী ক্লাসের প্রথম পর্ব এখানেই শেষ করতে চাই। আমি আমাদের ফ্যাকাল্টি মেম্বার সবাইকে ধন্যবাদ জানাতে চাই ছাত্রদেরকে শুভকামনা করার জন্য এবং আজকে অংশগ্রহণ করে ছাত্রদেরকে অনুপ্রাণিত করার জন্য। আমরা আশা করব যে আমরা ক্লাসে আরো অনুপ্রাণিত করব ছাত্রদেরকে। সোনালী সুইটি আপু যে কথাটি বলেছিলেন অত্যন্ত ভালো লেগেছে। আমরা প্রতি সপ্তাহে কমপক্ষে একবার ছাত্রদের মনে করিয়ে দিব ওদের যে এই বারুদটা মাঝে মাঝে ড্যাম হয়ে যায়, সেই বারুদটা মাঝে মাঝে একটু তাপ দিয়ে একটু মানে আর্দ্রতা কমিয়ে দিব, যেন স্ফুলিঙ্গের মতো বারুদে আগুন লাগা মাত্রই তারা স্ফুলিঙ্গের মতো জ্বলে উঠতে পারে। জ্বলে উঠুন আপন শক্তিতে। তো স্যার আমরা তাহলে লিভ নেই, আমরা স্টুডেন্টরা থাকি। স্টুডেন্টদেরকে আমরা কিছু নির্দেশনা দিব শীট সংক্রান্ত, ক্লাস রেকর্ড সংক্রান্ত বা অন্যান্য পরীক্ষা সংক্রান্ত। আমাদের টিচার যারা আছে তারা আমরা লিভ নিতে পারি ইচ্ছা করলে। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ স্যাররা। আচ্ছা, আমি আমি একটা অনুরোধ করে যাই শিক্ষার্থীদের কাছে। শিওর। শিক্ষার্থী তোমরা যারা আছো, আমার যারা টেবিল স্টুডেন্ট আছে, আমার ব্যাচে বাসায় যারা আসে, তাদেরও আমি কথাটি বলেছি। সেটি হচ্ছে যে তোমরা যদি একদিন একজন ক্লাসে উপস্থিত না হও, সে পার্সোনালি টেক্সট করবে এনামুলকে বা স্যারকে যে আমি আজকে এই কারণে তুমি না জানিয়ে ক্লাসে অনুপস্থিত থাকবে না। তোমরা একটু এই কালচারটা একটু গ্রহণ করার চেষ্টা করো যে স্যার আজকে আমি ক্লাসে থাকতে পারবো না এই কারণে। তুমি একটু টেক্সট মানে তোমার দায়বদ্ধতার জায়গাটা একটু তৈরি করো এবং আজকে থেকে তুমি এই সংকল্পটা নিয়ে নাও যে আমি রেগুলার ক্লাসটা করব। আমি বুঝছি কি বুঝতে পারছি না এটাও একটু আমি বুঝবো এবং পার্টিসিপেটরি হব, স্যারদের সাথে কথা বলবো। তুমি যদি না বোঝো, তোমার জন্য সময় দিয়ে তারা বেশি বুঝবে, তাদের কোনো সমস্যা নেই, আমরা তাদের বসিয়ে রেখে তোমাকে বুঝিয়ে নিয়ে আমরা এগোবো। কিন্তু তুমি সেই ডিটারমিনেশনটা রাখো যে আমি আজকে থেকে এই সংকল্প নিলাম যে আমি অন্তত এই ক্লাসে অনুপস্থিত থাকবো না। দেখো, যদি অনলাইন রেকর্ড ক্লাস দেখে যদি তোমার কাজ হয়ে যায়, তাহলে তোমার অযথা আমাদের সাথে যুক্ত হওয়ার তো কোনো দরকারই ছিল না। সব রেকর্ড ক্লাসই তো আছে কি, আহ, নওশাদ ভাই? সবকিছু ইউটিউবেও আছে। এই যে আমরা ম্যাথ পড়াচ্ছি, সাপোজ আমি ম্যাথ পড়াই, ম্যাথের তুমি সবকিছু কি তুমি ইউটিউবে কেন নাই? এখানে যুক্ত হতে এসেছো বলো? তাহলে তাহলে সেই ডিটারমিনেশনটা আজকে থেকে রাখুক সবাই, যার যার ডায়েরিতে একটা বাক্য লিখে রাখো যে আজকে থেকে আমাদের নতুন যে পথ চলা শুরু হয়েছে, কোনোভাবেই আমরা উল্টো পথে যাব না, ধীরে যাই কিন্তু সাথে থাকি, প্রতিযোগিতার চিন্তা না থেকে করে সহযোগিতার চিন্তা নিয়ে এগোই। দেখো, একসাথে সামনে ভালো জায়গায় পৌঁছে যাবো, সবাই ভালো হবে। হুম। ঠিক আছে, তাহলে শুভরাত্রি, আবারও নতুন বছরের শুভেচ্ছা থাকুক সকলের জন্য। নওশাদ ভাই, অশেষ ধন্যবাদ। হুম। অনেক ধন্যবাদ দাদা আপনাকে দীর্ঘ সময় নিয়ে কথা বলার জন্য। ভালো থাকবেন, আসলে ভালো লাগলো, হুম। এবং আপনাকে আবারও শুভ নববর্ষ। তো ঠিক আছে, আমরা আমাদের স্যারদের মুখ থেকে অনেক মজার মজার কথা শুনলাম, অনেক অনুপ্রেরণামূলক কথা শুনলাম। আমারও কিছু কথা বলার আছে। তো আমি অনুপ্রেরণার ক্ষেত্রে আসলে বেশি বলবো না, যেহেতু স্যাররা বলেছেন। আমি সবসময় একটা কথা বলবো, সবসময় বলবো এই কথাগুলো পরে। তারপরেও যেহেতু উদ্বোধনী ক্লাস, কিছু না বললেই না, এই জন্য বলতে হয়, এই জন্য একটু বলি। আমি একটা হোয়াইট বোর্ড শেয়ার করি। আমি একটু অ্যানালাইটিক্যাল মানুষ, এই জন্য অ্যানালাইটিক্যাল ওয়েতেই শেয়ার করতে পছন্দ করি। আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। তো আপনাদেরকে একদিন ক্লাসের মধ্যে আমি দিয়েছিলাম একটা গ্রাফ এর মতো, হ্যাঁ। এই গ্রাফটা হচ্ছে এরকম। সো ধরেন এর দিকে হচ্ছে টাইম, যতই সময় ডান দিকে যাচ্ছে, পেনটা সাথে নাই, আঙ্গুল দিয়ে লিখছি এই জন্য লেখাটা খারাপ হচ্ছে, অসুবিধা নাই, আপনারা বুঝে নিয়েন। আর এদিকে হচ্ছে আপনার মোটিভেশন বা স্পিড। এখন আপনার
একজন স্টুডেন্ট সে যখন পড়াশোনা শুরু করবে, সে খুব মোটিভেটেড, তাকে আমরা লাল কার্ভ দিয়ে লিখি মোটিভেশন। হ্যাঁ, মোটিভেশনটা প্রথম দিন খুব টপে উঠবে, প্রচুর সে পড়াশোনা করবে। তারপরের দিন আস্তে আস্তে একটু কমে যাবে, তারপর একটু কমে যাবে, তারপর একটু কমে যাবে, কমতে কমতে একসময় গিয়ে এটা নাই হয়ে যাবে, লেভেল হয়ে যাবে। আচ্ছা, আর যে ছেলেটা মোটিভেশনকে, ইমোশনাল না, যে ছেলেটা অনেক অনেক বেশি প্র্যাকটিক্যাল, সে কিন্তু হয়তো ওই যে মোটিভেশন পেয়ে, যে ধরেন সাপোজ এটা হচ্ছে দিনে 14 ঘন্টা পড়ে প্রথম দিন, পরের দিন দিনে 10 ঘন্টা পড়ে, হ্যাঁ, পরের দিন হয়তো দিনে 6 ঘন্টা পড়ে, তারপরের দিন 3 ঘন্টা, এভাবে আস্তে আস্তে পড়া জিরোতে নেমে যাবে। যে মোটিভেশনকে পুঁজি করে বাট সে ম্যাচিউর্ড না, সে নিজে নিজে ভাবে না যে আসলে আমার কি করা উচিত, আমার কি ফিউচার হচ্ছে। আজ থেকে 8 মাস বা 7 মাস পরে আমাদের এই কোর্সটা জানুয়ারির ফার্স্ট উইকে বা ডিসেম্বরের লাস্ট উইকে শেষ হয়ে যাবে। এই ডিসেম্বরের মধ্যে বা জানুয়ারির মধ্যে আমি নিজেকে কোন অবস্থানে দেখতে চাই, এই এই জিনিসটা যে একটু ফোরটেল করে না, ফোরকাস্ট করে না, সে হচ্ছে এরকম মোটিভেটেড হবে প্রথম দিকে, পরে আর থাকবে না, তাকে খুঁজে পাওয়া যাবে না। বাট যে ছেলেটা প্র্যাকটিক্যাল, রিয়েলিস্টিক এবং কনসিস্টেন্ট, সে কিন্তু দিনে 5.5 ঘন্টা করে পড়বে, দৈনিক 6 ঘন্টা করে পড়বে, প্রতিদিনই সে 6 ঘন্টা করে পড়বে। সো 5-6 দিন, এক সপ্তাহ যাওয়ার পরেই তার মোট পড়ার পরিমাণ, যে মোটিভেটেড ছিল, এই যে ব্লু কার্ভটা, এটা হচ্ছে কনসিস্টেন্সি কার্ভ। ঠিক আছে, কনসিস্টেন্সি মানে নিয়ম, রেগুলারিটি আর কি। তো যে ছেলেটা কনসিস্টেন্ট সে জয়ী হবে। যে প্রথম দিকে 14 ঘন্টা পরে, পরে 10 ঘন্টা, পরে 12 ঘন্টা এভাবে পড়বে, তার চেয়ে যে কন্টিনিউয়াসলি 5-6 ঘন্টা করে দৈনিক পড়াশোনা করবে, সে জয়ী হবে। আচ্ছা, আমরা আর একটু জানতে চাই যে আমাদেরকে মোট কত ঘন্টা করে পড়তে হবে। আমাদেরকে সপ্তাহে মোট আহ সপ্তাহে 4টা ক্লাস, 4 ঘন্টা, সরি 8 ঘন্টা। আর প্রত্যেকটা ক্লাসের পড়া বাসায় গড়ে প্রত্যেকটা স্টুডেন্টের 4 ঘন্টা করে পড়তে হবে গড়ে। এভারেজ মেধার স্টুডেন্ট যারা, ধরেন এসএসসি তে 4.7 পেয়েছেন, এইচএসসি তে 4.6 পেয়েছেন, এই লেভেলের মেধার স্টুডেন্টদেরকে 4 ঘন্টা করে বাসায় পড়তে হবে গড়ে। কোনো কোনো সাবজেক্ট পড়তে হবে না, যেমন ধরেন মেন্টাল এবিলিটির ক্লাসে যেটুকু পড়ানো হবে এটুকুই যথেষ্ট। বাসায় আপনি আরো 4-5টা আইকিউ নিজে নিজে সলভ যদি করেন, সর্বোচ্চ আধা ঘন্টা বা 1 ঘন্টা লাগবে 10, 12টা, 20টা প্র্যাকটিস করতে। আচ্ছা, আবার বাংলাদেশ বিষয়গুলি যে ক্লাস হবে 2 ঘন্টা, সেটা আবার বাসায় মুখস্থ করতে 10 ঘন্টা লেগে যাবে। তার মানে গড়ে আমি বলছি যে 4 ঘন্টা করে বাসায় পড়তে হবে। অর্থাৎ সপ্তাহে যদি 4টা ক্লাস হয়, তাহলে আহ 4টা ক্লাস আপনাকে করতে হবে 8 ঘন্টা। আর 4টা ক্লাসের জন্য বাসায় সেলফ স্টাডি করতে হবে গড়ে 4 4 16 ঘন্টা। যারা খুব বেশি মেরিটোরিয়াস তাদেরকেও 10 ঘন্টা মিনিমাম সেলফ স্টাডি করতে হবে। আবার যাদের মাথায় পড়া ঢুকে কম, তাদেরকে হয়তো 16 ঘন্টার জায়গায় 4টা ক্লাসের পড়া বাসায় পড়তে 20-25 ঘন্টা লাগতে পারে। এখন আপনার যত ঘন্টাই লাগুক না কেন, ধরেন আপনি যদি দুর্বল ছাত্র হয়ে থাকেন, আপনার মাথায় পড়া ঢোকে না, মুখস্থ হয় না, করবেন কি? একটা অঙ্ক একবার দেখে দেখে আরেকটা অঙ্ক করতে পারেন না, 3টা অঙ্ক করা লাগে, 3বার করা লাগে, তাহলে আপনি সেটাই করবেন। আবার আপনি যদি বলেন যে না আমি অনেক মেধাবী, আমি পারি, আমি 10 ঘন্টা পড়লে আমার হয়, এই পড়তেও হয় না, প্রতিদিন পড়বোই না, সপ্তাহে 4 দিন শুধু 4টা ক্লাসই করব, রবি থেকে বুধবার শুধু ক্লাস করব, রবি থেকে বুধবার ক্লাসের পর ক্লাসের দিন আর পড়বো না রাতে, শুধু বৃহস্পতিবার বা শুক্রবার, শনিবার তো পরীক্ষা, শুক্র শনি 2 দিন অফ ডেতে পড়বো, তাহলে আমার পুরো সপ্তাহের পড়া কভার হয়ে যায়, কারণ আমি অনেক মেধাবী। তাতেও আমার কোনো আপত্তি নাই, যদি আপনি সত্যি সত্যি পড়তে পারেন, তাহলে আমার আপত্তি নাই, আপনার পারা হচ্ছে আমার কথা। এখন আপনি পারছেন কি পারছেন না, আপনি কি ভুল করছেন কি না, সেটা আপনি কিভাবে বুঝবেন? প্রমাণ হয়ে যাবে সাপ্তাহিক পরীক্ষায়। আমাদের প্রতি সপ্তাহে রাত 10টায়, শনিবার রাত 10টায় আগের সপ্তাহের সবগুলো ক্লাসের উপর পরীক্ষা হবে। এখন আপনি যদি দেখেন সারা সপ্তাহ আমার পড়া লাগে না, আমি অনেক অনেক মেরিটোরিয়াস, আমি 4 দিন শুধু ক্লাস করি আর সপ্তাহে 2 দিন শুক্র শনি পড়ে শনিবার রাতে পরীক্ষা দিই, নাম্বার পাচ্ছি 70-80%-এর বেশি নাম্বার পাচ্ছি, তাহলে ওয়েলকাম, নো প্রবলেম। আবার যারা বলেন যে না স্যার বলেছিল ক্লাসে 16 ঘন্টা পড়তে হবে সব ইয়াতে,
কিন্তু আমার তো 20 ঘন্টা পড়েও পারছি না। তাহলে আপনাকে 25 ঘন্টা পড়তে হবে, 30 ঘন্টা পড়তে হবে। এখন একটু খেয়াল করেন, সপ্তাহে যদি আপনার এই সেলফ স্টাডি করতে হয় 20 ঘন্টা, আর আমাদের ক্লাস করতে হয় 8 ঘন্টা, তার মানে 28 ঘন্টা সপ্তাহে যদি হয়, তাহলে সপ্তাহে দিন হচ্ছে কয়টা? 7টা। 7 দিনে মোট 28 ঘন্টা যদি আপনাকে আমাদের এই কোর্সের পিছনে সময় দিতে হয়, তাহলে দৈনিক গড়ে কয় ঘন্টা হলো? মাত্র 4 ঘন্টা। 4 7 28, মানে ক্লাস করা এবং সেলফ স্টাডি মিলে মোট হচ্ছে 4 ঘন্টা। তো আপনারা অনেক ভাগ্যবান, কারণ আপনারা অনেক আগে সময় থাকতে শুরু করেছেন। আমার নেক্সট ক্লাস ব্যাচ শুরু হবে জুলাইয়ে। তো যারা জুলাইয়ে শুরু করবে তারা 5 সাড়ে 5 মাস বা 6 মাস সময় পাবে। ওদের সপ্তাহে ক্লাস থাকবে 5টা এবং ক্লাসে পড়ানো হবে বেশি। সো ওদের কিন্তু প্রেশার থাকবে অনেক বেশি। আপনাদের এখন প্রেশার নাই, দিনে মাত্র 4 ঘন্টা পড়তে হয়। এখন বলেন, দিনে 4 ঘন্টা পড়া কি খুব কঠিন? মোটেই না। দিনে 4 ঘন্টা পড়া মোটেই কঠিন না। কিন্তু একটানা 8 মাস দিনে 4 ঘন্টা করে পড়া খুব কঠিন। আমরা দিনে 7 দিনই কেউ পড়তে পারি, আমরা সবাই রোবট না। আমাদের সপ্তাহে মিনিমাম একদিন থাকবেই, একদিন 2 দিন থাকবেই যে আমরা পড়াশোনা করছি না। মাসে 4 5 দিন 6 দিন যাবেই বিভিন্ন কারণে। হয়তো আপনি ঘুরতে চলে গেছেন 2 দিনের জন্য, 3 দিনের জন্য ট্যুরে চলে গেছেন, অসুস্থ ছিলেন 2 3 দিন। অনেক ধরনের অ্যাক্সিডেন্ট আছে আমাদের জীবনে। সো ওগুলো যদি আমি বাদও দেই, সেই দিনগুলোকে মাইনাস করে আপনি প্ল্যান করবেন যে আসলে আমি কয়দিন পাচ্ছি। আজকে থেকে আগামী 7 মাস স্যারে আমাদের কোর্স করাবেন, বা 8 মাস। আজকে হচ্ছে এপ্রিল, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ চলে গেছে, তাহলে আমরা 8 মাস ক্লাস করাবো। 8 মাসের মধ্যে আমার 30 দিন তো চলে যাবে অন্যান্য ভাবে, যেটা আমি টেরও পাবো না। সেই 1 মাস মাইনাস করেন, 7 মাসের প্ল্যান করেন। 7 মাস সময়কে রিজার্ভ ধরে আপনি দৈনিক 4 ঘন্টার জায়গায় 4.5 ঘন্টা পড়েন, অ্যাডভান্স একটু হয়ে থাকেন, যেন ফিউচারে আপনি অসুস্থ হয়ে গেলেও আপনার সেটা প্রভাব না পড়ে। আচ্ছা, আরেকটা কথা আমি বলি, যে ধরেন আপনাকে আপনার বিল্ডিং এর চূড়ায়, আপনার একটা 20 তলা বিল্ডিং এর চূড়ায় একটা সোনার হরিণ বসে আছে। আপনি সেই সোনার হরিণটা চান। সোনার হরিণটা কি? বিসিএস চাকরি। এখন উম, আপনার দিকে উঠতে প্রথম 1 তলা থেকে 5 তলা উঠতে যে পরিমাণ কষ্ট লাগবে, তারপরের পরবর্তী 5 তলা করে উঠতে বেশি কষ্ট লাগবে না কম কষ্ট লাগবে? কম কষ্ট লাগবে ভাইয়া। কম কষ্ট লাগবে। একটা 20 তলা বিল্ডিং। বেশি আচ্ছা, কষ্ট লাগবে। এখন বেশি নিচতলা লাগবে, থেকে 5 তলা কষ্টটা উঠে বেশি গেছেন, লাগবে। এখানে যে পরিমাণ কষ্ট লেগেছে, পরের 5 তলা বেশি উঠতে বেশি কষ্ট লাগবে না কম কষ্ট লাগবে? বেশি লাগবে স্যার। বেশি বেশি কষ্ট লাগবে লাগবে। আরো। যতই উপর দিকে যাবেন আপনার দম ধৈর্য কমতে থাকবে। আচ্ছা, বিসিএস এর স্টাডিটা অ্যাকচুয়ালি এইরকম, ধৈর্য আপনার কমতে থাকবে। কিন্তু আপনাকে বিশ্বাস রাখতে হবে যে উপরে একটা হরিণ আছে, সোনার হরিণ। আমি পাবোই পাবো, যদি ধৈর্য ধরে রাখি আমি পাবো। কারণ এই বিল্ডিংটা অ্যাডমিশন টেস্ট না, যে মেডিকেল বেস বা বুয়েটের এডমিশন টেস্ট না যে অনেক মেধা লাগবে। আসলে এরকম না কিন্তু। এখানে প্রত্যেকটা ফ্লোরই সমান সমান ডিস্টেন্স, প্রত্যেকটা ফ্লোরের ডিস্টেন্স সমান। তাহলে দরকার কি? দরকার মেধা না, দরকার শুধু ধৈর্য। বরং আমি বলতে চাই যে যতই উপরের দিকে উঠবেন, বিল্ডিং এর ডিস্টেন্স আর কমে আসতে থাকবে। কেন কমে আসতে থাকবে? ধরেন আপনি ম্যাথে এমনিতেই অনেক উইক ছিলেন ছোটবেলা থেকেই। এখন আপনি বীজগণিতটা শেষ করে ফেলেছেন, বীজগণিতে আপনি স্বীকার করেন আপনি পাওয়ার চিনেন, সূচক চিনেন, লব চিনেন, সমীকরণ সমাধান করতে পারেন। এখন আপনি যখন পাটিগণিত করতে যাবেন বা ত্রিকোণমিতি করতে যাবেন, ওখানে যখন সমীকরণ সমাধান করবেন, তখন আপনার কাছে কি আগের চেয়ে ইজিয়ার মনে হবে না? যে জীবনে বীজগণিত করে নাই, এমনি গণিতে দুর্বল, হঠাৎ করে তাকে আমি ত্রিকোণমিতি বা পাটিগণিত করাতে গিয়ে একটা সমীকরণ সমাধান করতে হইলো পিতা পুত্রের অঙ্কে। আর আপনাকে আমি প্রথম দিকে সমীকরণ সমাধানের পদ্ধতি শিখিয়ে নিয়েছি। এখন আপনার কাছে ত্রিকোণমিতি করতে সহজ লাগবে না কঠিন লাগবে বলেন তো? সহজ। আগের চেয়ে সহজ আগের লাগবে। চেয়ে সহজ লাগবে। আপনি যাবেন ক্লজ পড়তে, আপনি যাবেন ফ্রেজ পড়তে, আপনার কাছে কঠিন লাগবে। আপনি যাবেন সেন্টেন্স পড়তে, আপনার কাছে কঠিন লাগবে। কিন্তু আপনি যখন ইংলিশের বেসিক গুলো পড়ে ফেলবেন, আপনি যখন টেন্স পড়ে ফেলবেন, তারপর পার্টস অফ স্পিচ পড়ে ফেলবেন, হ্যাঁ, ভার্বের বিভিন্ন ধরনের ক্লাসিফিকেশন পড়ে ফেলবেন, তখন কিন্তু আপনার কাছে মনে হবে যে যতই দিন যাবে
আপনি একটার সঙ্গে আর একটা রিলেট করতে পারবেন, তখন জিনিসগুলো আগের চেয়েও বেশি সহজ মনে হবে। তো তখন আপনার কাছে মনে হবে যে না, কি রে, আগে বীজগণিত যে পড়েছিলাম এখন তো বীজগণিতের যে পাটিগণিত আরো সহজ মনে হচ্ছে। পরে যখন ত্রিকোণমিতি পড়বেন দেখবেন কি রে, ত্রিকোণমিতি তো আরো সহজ। পরে যখন জ্যামিতিতে যাবেন তখন দেখবেন জ্যামিতি তো আরো সহজ। মানে যতই দিন যাবে পড়াগুলো সহজ মনে হবে, পড়া কঠিন হবে না। কিন্তু যেটা হবে না সেটা হচ্ছে আপনার দম কমে যাবে। মানে বিল্ডিং এ যতই উপরে উঠতে থাকবেন, উপরের দিকে বিল্ডিং এর হাইট কমতে থাকবে, মানে সিঁড়ির সংখ্যা কমতে থাকবে, একতলা থেকে আরেক তলায় যেতে সিঁড়ির সংখ্যা কমতে থাকবে। কিন্তু আপনি তো টায়ার্ড হয়ে যাচ্ছেন, আপনার তো ধৈর্য শেষ হয়ে যাচ্ছে। সুতরাং আপনার এই যে ধৈর্যকে ধরে রাখতে পারেন একমাত্র আপনি, এটা আপনাকে কেউ করে দিবে না। আচ্ছা, মোটিভেশনের আলাপ শেষ, আমরা একটু কোর্সের বিস্তারিত সম্পর্কে জানি। এখানে অনেকে আছেন যারা আমাদের ইংলিশ বেসিক ক্লাস করেননি, বা ইংলিশ বেসিক ক্লাস হয়তো মাঝখানে জয়েন করেছেন, প্রথম দিকের ক্লাসগুলো করতে পারেননি, যার কারণে আপনারা আমাদের কোর্সের এই পদ্ধতি সম্পর্কে জানেন না। আবার যারা জানেন তারাও কিছু কিছু জিনিস জানেন না, যেমন আমাদের প্রিন্টেড শিট সম্পর্কে জানেন না। তাদের উদ্দেশ্যে আমি একটু উম কথা বলতে চাই। আপনারা ম্যাক্সিমামই ল্যাপটপ দিয়ে জয়েন করেন না, ম্যাক্সিমাম ফোন দিয়ে জয়েন করেন। এর জন্য আমি আপনাদেরকে ফোন দিয়ে একটু দেখাই যে ফোনে নওশাদ ভাই শুনতে পাচ্ছেন কি? 1 মিনিট একটু সময় দিন। হ্যাঁ বলো। আমরা এই রেকর্ডটা অফ করে আবার নতুন করে রেকর্ড অন করলে মনে হয় বেশি সুবিধা পাবো। আমি এটা হচ্ছে তোমার ইচ্ছা, গ্রুপে দিতে যাচ্ছি। একসঙ্গে রাখতে পারো, আবার না, আমি আমাদের আলাদাও গ্রুপের করতে পারো। ইনফরমেশন গুলো গ্রুপে দিতে যাচ্ছি। কোথায় এটা কি বলে? আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, একটু 1 মিনিট লাইভটা অফ করে দিতে পারো, তোমার ইচ্ছা, লাইভটা অফ করে দিতে পারো, আবার রেকর্ডটা অফ করে নতুন করে রেকর্ড অন করতে পারো। ভাই আমার কথা কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আমার কথা কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি।